ভেজাল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। সবার জন্য সুষম খাদ্য নিশ্চিতের আহ্বান। টিকা নিলেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। ব্যবস্থাপনায় সন্তোষ। ভ্যাকসিনের আওতায় আসবে সব বিদেশি। ভ্যাকসিন নিয়ে কোনো সমালোচনাই ধোপে টেকেনি। স্পট নিবন্ধন চালুর সিদ্ধান্ত নেই, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ধর্ষণের রিপোর্টে অসঙ্গতি, আদালতের ভৎসনা। দোষ স্বীকার করে ক্ষমা চাইলেন ব্রাহ্মণবাড়িয়ার এসপি সহ 12 জন। অসহযোগ আন্দোলনে অচল মিয়ানমার, আটক 5 শতাধিক। 6 জনপ্রিয় নাগরিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে এছাড়াও থাকছে টিকা নিলেন তামিম সৌম্যরা, নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া। নির্ভয়ে ভ্যাকসিন নেয়ার আহ্বান। আওয়ামী লীগ ব্যবসায়ী নয়, জনগণের সেবক। জনগণের উন্নয়নই মূল লক্ষ্য। জাতীয় নিরাপদ খাদ্য দিবসে অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় খাদ্যে ভেজাল রোধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি। খাদ্যে পুষ্টিমান নিশ্চিত করতে গবেষণা বাড়ানোরও তাগিদ দেন প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। টেকসই উন্নয়ন, সমৃদ্ধ দেশ, নিরাপদ খাদ্যের বাংলাদেশ, এ প্রতিপাদ্যে চতুর্থবারের মতো পালিত হচ্ছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস। দিবসটি পালনের মূল লক্ষ্য নিরাপদ খাদ্য আইন 2013 বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করছে সরকার। সকলের জন্য সুষম খাদ্য নিশ্চিত করতে খাদ্য অধিদপ্তরকে কাজ করার নির্দেশ দেন তিনি। আমরা যে কোনো পণ্য উৎপাদন করি না কেন, সেগুলোরই একটা পরীক্ষাগার থাকা দরকার এবং পরীক্ষা করেই কিন্তু বাইরে যাবে। খাদ্যের জন্য এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্য আমার অনুরোধ থাকবে যে আপনারা এই ফুড টেস্টিং ল্যাবরেটরি কেন্দ্রীয়ভাবে হলেও সাথে সাথে প্রত্যেক বিভাগীয় শহরে করা দরকার, আর গ্রাম পর্যায় পর্যন্ত যাতে ফুড টেস্টিং করতে পারে তার সুযোগটাও থাকতে হবে। খাদ্যে পুষ্টিমান নিশ্চিত করার পাশাপাশি ভেজাল রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। 2 পয়সা বেশি কামাই করার জন্য তারা এই ভেজাল দিতে থাকে বা পচা গন্ধ খাবার সেগুলিকে আবার ব্যবহার করে। এ ব্যাপারেও একদিকে যেমন সচেতনতা সৃষ্টি করতে হবে, অপরদিকে যেটা করতে হবে সেটা হলো কঠোর হস্তে এটা দমনও করতে হবে। অনলাইনে কিন্তু অনেক কেনাবেচা হচ্ছে, যারা করছেন বা সঠিক খাদ্যটা দিচ্ছে কিনা সে ব্যাপারে কিন্তু নজরদারি বাড়ানো একান্তভাবে দরকার। আওয়ামী লীগ জনগণের সেবক উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, তার দল সব সময় জনগণের পাশে আছে। যারা ক্ষমতা ছিল তারা আসলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক এটা তারা চায়নি কখনো। আমদানির উপরেই বেশি তাদের আন্তরিকতা ছিল এবং তার কারণ হচ্ছে তাদের নিজেদের কিছু লোক আমদানি করে ব্যবসা করবে। কিন্তু আমি এটা স্পষ্ট বলতে চাই যে আওয়ামী লীগ সরকার ব্যবসা করতে আসেনি, জনগণের সেবা করতে এসেছি, সেবক হিসেবে এসেছি। কাজেই নিজেকে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমরা গড়ে তুলতে চাই। অনুষ্ঠানে মুজিব বর্ষ উপলক্ষে রচনা ও কুইজ প্রতিযোগিতায় পুরস্কার জয়ীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের ভবিষ্যৎ চিন্তা রয়েছে, এটাই সবথেকে ভালো লাগলো। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের টিকা ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। রাজধানী শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা গ্রহণের পর তারা এই কথা জানান। এদিকে একই সময় টিকা নেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। তিনি বলেন, মিথ্যাচার বন্ধ না করলে আল জাজিরা ও নেত্র নিউজের মতো গণমাধ্যমকে প্রত্যাখ্যান করবে মানুষ। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী।
এবার টিকা নিয়েছেন যুক্তরাজ্য, নরওয়ে, ব্রাজিল, লিবিয়া, মালদ্বীপ, নেপাল, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। এর আগে আরও কূটনীতিকদের আরেকটি দল টিকা নিয়েছিল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। দেশের মানুষের পাশাপাশি বিদেশিদের জন্য টিকা গ্রহণের সুবিধা রাখায় তারা ধন্যবাদ জানান বাংলাদেশ সরকারকে। কোভিড-19 প্রতিরোধ ও টিকার সার্বিক ব্যবস্থাপনায় খুশি কূটনীতিকরা। And I'm very pleased to have been given the Oxford AstraZeneca vaccine manufactured in India at the Serum Institute, but originally developed in the UK. Very privileged and hope that this is the start of a global vaccine rollout which will be very, very successful. So yeah, very, very happy. The same vaccine, the same one that it started now to be produced in Brazil. First we had to import the first stock to begin with from India. পররাষ্ট্রমন্ত্রীও টিকা নিয়েছেন কূটনীতিকদের সাথেই। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। জানান, বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও দূতাবাস সহ বাংলাদেশে অবস্থানরত সকল বিদেশি নাগরিকদের পর্যায়ক্রমে টিকা কর্মসূচির আওতায় আসবে। আমরা মনে করি it is a public good and everyone, no one should be left behind. প্রত্যেক লোক যাতে ভ্যাকসিন পায়, বিকজ মাননীয় প্রধানমন্ত্রীও বিশ্বাস করেন একটি লোক যদি অসুস্থ থাকে তাহলে এই রোগ দূর হয় না। বিশ্বের প্রত্যেকটি মানুষের টিকা পাওয়ার অধিকার আছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় অসত্য সংবাদ প্রকাশের জন্য সমালোচনা করেন আল জাজিরা ও নেত্র নিউজের মতো গণমাধ্যমগুলোর। দুঃখের বিষয় যে আল জাজিরার মতো একটা বড় আপনার সংস্থা, একটা তারা এত মিথ্যা কথা বলতে পারে, এত বানোয়াট গল্প বলতে পারে, এইটা তাদের জন্য লজ্জা হওয়া উচিত। তাদের তো পাবলিক গ্রহণ করেই নাই, আর তাদের জন্যে তাদের ক্রেডিবিলিটি ইজ অ্যাট স্টেক। এইরকম মিডিয়া থাকা উচিত না, কারণ এত মিথ্যা কথা বলে। তাদের দে শুড বি কনসিয়াস, তাদের এই মুহূর্তে দে শুড বি কেয়ারফুল অ্যাবাউট যে এই ধরনের মিথ্যা তাদের বন্ধ করা দরকার, কারণ আদারওয়াইজ দে উইল বি ওয়াইপড আউট। অনেক দেশ থেকে তারা বাদ হয়ে গেছে, দে উইল বি ওয়াইপড আউট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই বাংলাদেশে টিকা কর্মসূচি সফলভাবে এগিয়েছে বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। ওরা ঘরে বসে বসে চিন্তা করে, দেশ সম্পর্কে কোনো জ্ঞান নাই, আর এদের মূল কারণ হচ্ছে যে বাংলাদেশকে অসুবিধায় ফেলার জন্য এই ষড়যন্ত্র, এরা ষড়যন্ত্র করে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। টিকা নিয়ে অঘটনের কোনো খবর পাওয়া যায়নি, কোনো সমালোচনা ধোপে টেকেনি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সুরক্ষা ভ্যাকসিন প্রদান অ্যাপ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে সবাই টিকা নিচ্ছে। চলতি মাসে আরও টিকা আসবে, আর স্পট নিবন্ধন চালুর সিদ্ধান্ত নেই বলে জানান মন্ত্রী। বাকিটা জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সুরক্ষা কোভিড-19 ভ্যাকসিন প্রদান অ্যাপস কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ভ্যাকসিন প্রদান আরও সহজ ও দ্রুত করতেই সুরক্ষা ভ্যাকসিন প্রদান অ্যাপস প্রস্তুত করে আইসিটি বিভাগ। এর মাধ্যমে টিকা কেন্দ্রে ভ্যাকসিন প্রদানকারী তাৎক্ষণিকভাবে ডিজিটাল ভ্যাকসিন কার্ডে থাকা কিউআর কোড স্ক্যান করে অথবা সরাসরি জাতীয় পরিচয়পত্র দিয়ে তথ্য যাচাই করে ভ্যাকসিন প্রদান করবে এবং তা সরাসরি সুরক্ষা সার্ভারে আপডেট হবে। ভ্যাকসিন দেওয়ার সময় জাস্ট তার স্মার্টফোন নিয়ে সে ওই ভ্যাকসিন কার্ডের কিউআর কোডটা স্ক্যান করবে, তাহলে কি হবে, কয়েক সেকেন্ডের মধ্যে সেন্ট্রাল ডেটাবেজে সেটা চেক করে ওই ভ্যাকসিন গ্রহীতার যে রেজিস্ট্রেশন করা ছিল সেইটার কোড নাম্বারের সাথে ভেরিফাই করে তাকে এই ইনফরমেশনগুলো আপলোড করে দেবে। চলতি মাসের শেষে ভ্যাকসিনেশনে বাংলাদেশ বিশ্বের কাছে দৃষ্টান্ত হিসেবে থাকবে বলে জানান স্বাস্থ্য সেবা বিভাগের সচিব এম এ মান্নান। কত তাড়াতাড়ি কত লক্ষ মানুষকে ভ্যাকসিন প্রদান করা সম্ভব, বাংলাদেশ হবে পৃথিবীতে একটা নজির। এখন পর্যন্ত আমরা 12-13 পজিশনে আছি ওয়ার্ল্ডে। মাসের শেষের দিকে আসলে যখন কাউন্ট করা হবে আমরা 4-5 নম্বরে থাকতে পারি পৃথিবীতে। পরে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, প্রতিদিনই টিকা গ্রহণকারী ও নিবন্ধনের সংখ্যা বাড়ছে। টিকা নিয়ে একটিও অঘটনের খবর পাওয়া যায়নি। এ পর্যন্ত প্রায় 15 লক্ষেরও বেশি লোক টিকা নিয়েছে। আজকে যদি ধরি তাহলে এটা 17 লক্ষ হয়ে যাবে, এবং আজকে যদি নিবন্ধনের ফিগারটাও ধরি তাহলে এটা 27 লক্ষ হয়ে যাবে। একটা ফেস্টিভ মুডে এই টিকাগুলো নিচ্ছে। এ পর্যন্ত আমাদের কাছে একটি ব্যক্তিরও কোনো রকমের অঘটনের কথা আমরা শুনিনি, যে শারীরিকভাবে কেউ খুবই অসুস্থ হয়ে পড়েছে, এই ধরনের ঘটনা এখন পর্যন্ত হয়নি।
22 ফেব্রুয়ারি ভারত থেকে আরও ভ্যাকসিন আসবে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যোগাযোগ অব্যাহত আছে বলেও জানান মন্ত্রী। প্রায় 20 লক্ষ টিকা আমাদের কাছে এ মাসে পৌঁছে যাবে। WHO সাথে কথা হয়েছে, হয়তোবা তারা যদি টিকা পেয়ে যায় বিভিন্ন সোর্স থেকে, তারাও বাংলাদেশকে বড় সংখ্যায় তারাও হয়তো টিকা দিতে পারবে আগামী 1-2 মাসের মধ্যে। বয়স্কদের স্পট নিবন্ধনের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এখনই স্পট নিবন্ধন চালু করা হচ্ছে না। যারা আসতে পারবে না হাসপাতালে। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ 24 ঘন্টায় 15 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 8,329। মৃত্যুহার 1.53%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 349তম দিনে করোনা পরীক্ষা হয়েছে 14,603। এর মধ্যে শনাক্ত 391। মোট করোনা শনাক্তের সংখ্যা 5,42,268। নতুন 678 জন সহ সুস্থ হয়েছে 4,89,932। করোনায় দৈনিক সংক্রমণ হার 2.68%। সুস্থতার হার 90.35%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 39 লাখের বেশি। ধর্ষণের রিপোর্টে অসঙ্গতির ব্যাখ্যা দিতে ব্রাহ্মণবাড়িয়ার এসপি, সিভিল সার্জন সহ 12 জন হাইকোর্টে হাজির হয়ে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি জাহিদ সারওয়ার কাজলের বেঞ্চ তাদেরকে সতর্ক করে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন। আদালতকে এসপি জানান, ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণের অভিযোগে অনেক মিথ্যা মামলা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন শাকের আর্য। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার সহ 3 জন ও 9 জন ডাক্তার হাইকোর্টে হাজির হন। আদালত 7 বছরের কন্যা শিশুকে 11 বছরের ছেলে শিশুর দ্বারা ধর্ষণের ঘটনার ডাক্তারি প্রতিবেদন ও তদন্ত কর্মকর্তার প্রতিবেদনের অসঙ্গতি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। পুলিশ তদন্ত কর্মকর্তা ও ডাক্তারদের বক্তব্য শুনেন আদালত। আদালত ডাক্তারদের বলেন, ছেলে ও মেয়ে শিশুর মেডিকেল ফর্মে প্রচুর অসঙ্গতি রয়েছে। দোষ বলতে যেটা হয়েছে, ছাপানো ফর্মের মধ্যে 2টা ফর্মে একই রকম, সেই ফর্মের যেই কলামগুলো ছিল সেই কলামগুলোতেই আসলে মিস্টেক রয়েছে, মানে ভুল রয়েছে। কোর্ট এক পর্যায়ে বলেছেন, আপনারা আমাদের জীবনের দায়ভারকে আপনারা আপনাদের ক্লার্ক বা আপনাদের পিয়ন পেশকারদের উপর দিয়ে দেন কিনা। হাইকোর্ট বলেন, পুলিশের তদন্ত কর্মকর্তার ভুলে 9-এর 1 ধারার এই মামলায় ছেলে শিশুটির শাস্তি মৃত্যুদণ্ড হতো। যেহেতু আপনার মেডিকেল রিপোর্টে বলা হচ্ছে এই শিশুর বয়স 11 থেকে 12 বছর, তার মানে হচ্ছে আপনার আমাদের পেনাল কোডের ধারা 83 অ্যাট্রাক্ট করে, সেই হিসেবে তার বিরুদ্ধে তো 9-এর 1-এর মামলা চলতে পারে না। পুলিশ সুপারকে আদালত বলেন, ধর্ষণ নিয়ে আলোড়ন চলছে, এই সুযোগে ছেলেটাকে ধর্ষক বানাতে চেষ্টা করেছেন। উত্তরে এসপি বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সহিংসতাপূর্ণ, বিরোধের জেরে ধর্ষণের নামে অনেক মিথ্যা মামলা হচ্ছে বলে হাইকোর্টকে জানান তিনি। নারী শিশু নির্যাতনের যে মিথ্যা মামলার যে প্রবণতা, সেই প্রবণতা থেকে যেন আমরা সবাই আরও বেশি দায়িত্বশীল এবং সতর্ক আচরণ করি, সেই বিষয়েও আদালতের পর্যালোচনা উঠে এসছে। এর আগে 2020 সালের 11ই সেপ্টেম্বর 7 বছরের শিশুকে 11 বছরের ছেলে শিশু ধর্ষণের অভিযোগের মামলা করেন মেয়ের বাবা। হাইকোর্টে আগাম জামিন নিতে আসলে ছেলেটির বিরুদ্ধে 9-এর 1 ধারায় অভিযোগপত্র ও ডাক্তারি প্রতিবেদনের অসঙ্গতি নজরে আসে হাইকোর্টের। 17 জানুয়ারি সিভিল সার্জন ও পুলিশ সুপার সহ 12 জনকে তলব করেন হাইকোর্ট। এই মামলার পরবর্তী শুনানি 11ই মার্চ নির্ধারণ করেছেন হাইকোর্ট। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন থাকবে। মাস্ক ছাড়া শহীদ মিনারে প্রবেশ করা যাবে না। সংগঠনের পক্ষে 5 জনের বেশি জনসমাগম নয়। সরকারি প্রকল্পে পরিবেশ সম্মত ইট ব্যবহার বাধ্যতামূলক করার প্রস্তাব। পাহাড় কাটা বন্ধে ট্রাইব্যুনাল গঠনের তাগিদ। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও নিরাপত্তায় ইজি বাইক, 3 হুইলার নিয়ন্ত্রণে যানবাহনগুলো রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। ভিডিও কনফারেন্সে BRTA এর প্রধান কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের 28তম সভায় তিনি কথা বলেন। সকল উন্নয়ন ম্লান হয়ে যাবে যদি আমরা কার্যকর ও দক্ষ সড়ক মহাসড়ক ব্যবস্থাপনা গড়ে তুলতে না পারি, যদি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে না আনতে পারি, যদি আমরা শৃঙ্খলা ফিরিয়ে না আনতে পারি পরিবহনে, তাহলে আমাদের এই উন্নয়নের অবকাঠামো নির্মাণের যে বিশাল কর্মযজ্ঞ এবং
সারা দেশে যে ঈর্ষণীয় পরিবর্তন সাধিত হয়েছে এগুলো বৃথা হয়ে যাবে। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বনানীর দলীয় কার্যালয়ে বর্ধিত সভায় তিনি বলেন, সাম্প্রতিক নির্বাচনগুলোতে রাজনৈতিক দলগুলোকে সমান সুযোগ দেয়া হচ্ছে না। এজন্য কোনো কোনো রাজনৈতিক দলের প্রার্থী 100টিতে জয়লাভ করছে, আবার অন্য দলগুলোর একটিও জয়ী হচ্ছে না। তিনি জানান, জাতীয় পার্টি স্বতন্ত্র নির্বাচন করেছে, কারো বি টিম হিসেবে নয়। দলকে সুসংগঠিত করতে প্রান্তিক পর্যায়ের নেতাকর্মীদের কাজ করারও নির্দেশ দেন জিএম কাদের। এবং এখন ইলেকশনে এসে ব্যাপকভাবে পেশি শক্তি এবং অর্থের ব্যবহার আমরা দেখছি, এবং প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। কাজে যে দল ক্ষমতায় থাকে প্রশাসন সেই দলের জন্য কাজ করে, সব কিছুতে সেই দলের জন্য কাজ করা হয়, নির্বাচনে সেই দলের জন্য কাজ করা হয়। তাহলে নির্বাচনে একতরফা হয়ে যাচ্ছে, 100টার মধ্যে 99টা সিট এক দলই পায়। দেশের লোকের কি আর কোনো দলের দিকের কোনো ক্ষমতা নাই? কোনো লোকেরকে পছন্দ নাই? 91-এর পরে এক নায়কতন্ত্র, সাংবিধানিকভাবে এক নায়কতন্ত্র চালু করার পরের থেকে যারা ক্ষমতায় ছিলেন বিএনপি এবং আওয়ামী লীগ, তারা ক্ষমতার প্রথম কাজ করেছেন দলীয়করণ। বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশে দুপক্ষের সংঘর্ষে 5 জন আহত হয়েছে। এ সময় বেশ কিছু চেয়ার ভাঙচুর করা হয়। নগরীর জেলা স্কুল মাঠে সমাবেশে ইশরাক হোসেন বক্তব্য দেওয়ার সময় দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। দুপক্ষই চেয়ার ভাঙচুর করে মঞ্চের দিকে এগিয়ে যায়। এ সময় নেতাকর্মীরা আতঙ্কিত হয়ে চারদিকে ছোটাছুটি করতে থাকে। সিনিয়র নেতাদের আহ্বানে বিশৃঙ্খলা কমে আসলে আবার সমাবেশের কার্যক্রম শুরু হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মাস্ক পরার পাশাপাশি স্বাস্থ্যবিধি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনার ঘিরে নিরাপত্তা নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এবার ব্যক্তি পর্যায়ে 2 ও সাংগঠনিকভাবে 5 জন শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। বিস্তারিত আহম্মদ বাবুর রিপোর্টে। করোনাকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের দিক নির্দেশনা দিতেই এই সংবাদ সম্মেলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আখতারুজ্জামান জানান, এবছর কিছু বাড়তি নিয়মনীতি মেনে চলতে হবে। প্রতি বছরের মতো এবারও পলাশী প্রান্ত হয়ে শহীদ মিনারে প্রবেশ করতে হবে বলেও জানান তিনি। মাস্ক পরিধান করা সেটি বাধ্যতামূলক। মাস্ক পরিধান করার বিষয়টি তদারকিও হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সকল পয়েন্টে প্রবেশ করবেন, প্রবেশ পথগুলো, সেই প্রবেশ পথগুলোতেও বিশেষভাবে অনুরোধ রাখা হবে যাতে মাস্ক ছাড়া কেউ প্রবেশ না করি। একই সঙ্গে শারীরিক দূরত্ব বজায় রাখা। এদিকে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। পরে তিনি সাংবাদিকদের জানান, শহীদ মিনারে আর্চওয়ের ভিতর দিয়ে প্রবেশ করতে হবে। জনসাধারণকে সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে প্রবেশের অনুরোধ জানান ডিএমপি কমিশনার। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আসবেন, স্বল্প সংখ্যক আসবেন। প্রাতিষ্ঠানিক পর্যায়ে সর্বোচ্চ 5 জনকে আসার জন্য অনুরোধ করা হয়েছে, আর ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ 2 জনকে আসার জন্য অনুরোধ করা হয়েছে। এর বেশি কোনো প্রতিষ্ঠান থেকে যেন কোনো প্রতিনিধিত্বমূলকভাবে মানুষজন না আসে। শহীদ মিনার এলাকায় 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। সরকারি নির্মাণ প্রকল্পে পরিবেশ সম্মত ইট ব্যবহার বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে জাতীয় পরিবেশ কমিটি। পাশাপাশি অবৈধভাবে পাহাড় কাটায় যুক্তদের শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনেরও তাগিদ দেয়। পরিবেশ কমিটির 15তম সভায় এই সব প্রস্তাব আসে। দেখুন তৌহিদুর রহমানের রিপোর্ট। জাতীয় পরিবেশ কমিটির সভায় পরিবেশ দূষণে ইটভাটার ভূমিকা তুলে ধরা হয়। বলা হয়, ইটভাটার কারণে নষ্ট হচ্ছে কৃষিজমি, কয়লা পোড়ানোর কারণে মারাত্মক ক্ষতি হচ্ছে পরিবেশের। পরিবেশ রক্ষায় নির্মাণ কাজের টেন্ডারে বায়ুদূষণ রোধ বাধ্যতামূলক করার কথা বলছে পরিবেশ কমিটি। তাছাড়া কালো ধোঁয়া নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি বিআরটিএ ও আইনশৃঙ্খলা বাহিনীকে দৃশ্যমান কার্যক্রম নেয়ার তাগিদ দেওয়া হয়। ইটভাটার বিরুদ্ধে আমরা নতুন যে আইন করেছি 2019 সালে, সেই আইন অনুযায়ী আমরা ব্লক ইটে চলে যাব। 2025 সালে আমাদের সরকারি স্থাপনা যাই হবে
সবগুলো এই ব্লক ইট দ্বারা হবে। যে ইটভাটাগুলো অবৈধ আছে সেগুলো বন্ধ কার্যক্রম চলমান আছে। শুল্ক হ্রাস করে ছিদ্রযুক্ত ইট এবং ব্লক উৎপাদন বাধ্যতামূলক করার পরামর্শ দিয়েছে কমিটি। জোর দেয়া হয় পাহাড় কাটা বন্ধে কঠোর তদারকির। শীঘ্রই আমরা বাস্তবায়ন করব। দূষণ রোধে পরিবেশ মন্ত্রণালয়কে আরও শক্ত হওয়ার তাগিদ দেন কৃষিমন্ত্রী। এটা আমি সচিব এবং মন্ত্রণালয়কে অনুরোধ করব, আপনারা এই বিষয়টি গুরুত্ব সহকারে নেবেন এবং এই এনভায়রনমেন্ট আপনাদের অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। এখন ক্ষতিকর মেডিকেল বর্জ্য অপসারণে জরুরি ব্যবস্থা নেওয়া সহ পলিথিনের বিকল্প ব্যবহারের কথা বলছে জাতীয় পরিবেশ কমিটি। আজকের সিদ্ধান্তগুলো আরো দ্রুত বাস্তবায়ন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য 8 মার্চ থেকে অনলাইনে আবেদন করা যাবে। 2020-21 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য 31 মার্চ পর্যন্ত আবেদনের সুযোগ থাকবে। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির সভায় জানানো হয় 21 মে ক ইউনিট, 22 মে খ ইউনিট, 27 মে গ ইউনিট, 28 মে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগ পরিবর্তনের সমন্বিত ঘ ইউনিট এবং 5 জুন চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও 8 বিভাগীয় শহরেও পরীক্ষা নেওয়া হবে। নিজ প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়ে আদালতের আদেশ প্রতিপালন না করার ব্যাখ্যা দিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে তলব করেছেন হাইকোর্ট। 16 মার্চ তাকে ভার্চুয়ালি হাজির হতে হবে। বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর সঙ্গে আলোচনা না করে গ্রামীণ টেলিকমের 100 কর্মীকে ছাঁটাই করেন বলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে অভিযোগ ওঠে। সেই নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়। ওই 100 কর্মীকে নিয়োগ দিতে আদেশ দেন হাইকোর্ট, কিন্তু দীর্ঘদিনেও সে আদেশ বাস্তবায়ন না করায় ডক্টর ইউনূসকে তলব করেন হাইকোর্ট। আল জাজিরায় প্রচারিত তথ্যচিত্রের প্রধান চরিত্র সামি সহ 4 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদনের বিষয়ে আদেশের জন্য 23 মার্চ তারিখ ধার্য করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশিক ইমাম এই দিন ধার্য করেন। মামলা আবেদনটি করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক। মামলার অন্য আসামিরা হলেন নেত্র নিউজের প্রধান সম্পাদক ইউরোপ প্রবাসী তাসনিম খলিল, সাংবাদিক ডেভিড বার্গম্যান ও আল জাজিরা টেলিভিশনের ডিরেক্টর জেনারেল মুস্তফা সৌওয়াগ। অস্ত্র আইনের মামলা থেকে বরখাস্ত ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমকে অব্যাহতি দিয়েছে আদালত। ঢাকা মহানগর 1 নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক KM ইমরুল কায়েস এ আদেশ দেন। এর আগে 5 জানুয়ারি ইরফান সেলিমের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনের 2 মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেয় তদন্ত কর্মকর্তা। চূড়ান্ত প্রতিবেদনে রাষ্ট্রপক্ষের আপত্তি না থাকায় এই মামলা থেকে ইরফান সেলিমকে অব্যাহতি দেন আদালত। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। পুঁজিবাজারে দরপতন অব্যাহত, লেনদেনের পরিমাণও কমেছে। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। সুন্দরবন পূর্ব বন বিভাগে 20 বছরে 24 বার আগুনের ঘটনা হলেও তদন্ত কমিটির প্রতিবেদনে করা সুপারিশ 15 বছরেও বাস্তবায়ন হয়নি। প্রয়োজনীয় ব্যবস্থা না নেয় বারবার আগুনের ঘটনা ঘটছে বলে দাবি পরিবেশবিদ ও বন সংলগ্ন এলাকার মানুষের। বন বিভাগের দাবি, বন সংলগ্ন খাল খনন সহ 3টি সুপারিশের মধ্যে 2টি বাস্তবায়নের পথে। বাগেরহাট প্রতিনিধি HM মইনুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জ গেল 8 ফেব্রুয়ারি ধানসাগর এলাকায় পুড়ে যায় 4 শতক বনভূমি। 2002 থেকে 2021 সাল পর্যন্ত বনের বিভিন্ন অংশে 24টি অগ্নিকাণ্ড নথিভুক্ত হয়েছে। এতে ক্ষতি 71 একর 66% বনভূমি, যার আর্থিক মূল্য 18,55,533 টাকা। শুষ্ক মৌসুমে আগুন দিয়ে পরবর্তীতে ওই এলাকা থেকে মাছ আহরণের জন্য আগুন দেয়া হয় বলে জানায় স্থানীয়রা। চক্রে এই সময়কালে আগুন দেয়, আবার বর্ষাকালে আইলেই এরা
ঔষধ দিয়ে মাছ ধরে, এই চক্র দমন করতেই হবে। তবে প্রতিটি অগ্নিকাণ্ডের পরপরই গঠিত হয় তদন্ত কমিটি। এসব কমিটির প্রতিবেদনে আগুন লাগার কারণ হিসেবে মৌয়ালিদের ব্যবহৃত আগুনের কুণ্ডলী, জেলেদের সিগারেট, দাবদাহ, অনাবৃষ্টি ও দুষ্কৃতিকারীদের দায়ী করা হয়েছে। সুন্দরবনে যারা আগুন দেয় এটা একটা চক্র, এরা থাকে ধরাছোঁয়ার বাইরে, কিন্তু আমরা যারা জেলেরা আমরা ভোগান্তি শিকার। এদের চিহ্নিত করে এই বিচার আয়ত্তে আনা হোক, এই জোর দাবি আমরা করতেছি। প্রতিবেদনে সুন্দরবন সংলগ্ন নদী ও খাল খনন, অগ্নিকাণ্ড প্রবণ এলাকায় প্রতি 2 কিলোমিটার পরপর ওয়াচ টাওয়ার নির্মাণ করে নজরদারির সুপারিশ করা হয়। ওয়াচ টাওয়ার নির্মাণ এবং তারের বাগানো দেওয়া সীমান্ত এলাকায় সীমান্তে দিয়া, সেটা আমরা টাইগার কনজারভেশন প্রজেক্ট এটা প্রস্তাব করা হয়েছে। সেই প্রজেক্টে যদি পাস হয় তাহলে আমরা এই দুইটা বাস্তবায়ন করতে পারবো। তাহলে আমাদের আগুন যে প্রতিরোধ আমরা এটা করতে পারবো বলে আমরা আশাবাদী। তবে এত বছর ধরে এসব সমস্যার সমাধানে উল্লেখযোগ্য অগ্রগতি নেই, তাই সুপারিশ বাস্তবায়নের তাগিদ বিশেষজ্ঞদের। কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হবে, খাল খনন করতে হবে এবং পর্যাপ্ত নিরাপত্তা চৌকির মাধ্যমে নজরদারি বাড়াতে হবে। তাহলে এসব অগ্নিকাণ্ডের ঘটনা বন্ধ করা সম্ভব হবে। সুন্দরবন রক্ষায় সরকারের উচ্চ পর্যায়ের কড়া নজরদারি ও তদারকি দাবি করেছেন স্থানীয়রা। রত্না জামান, 21 টেলিভিশন। মাইগ্রেশন এবং ইন্টার্নশিপের দাবিতে রংপুরে নর্দার্ন প্রাইভেট মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। শিক্ষার্থীরা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে তারা। 2006 সালে নর্দার্ন মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলেও শর্ত পূরণ না করায় কলেজটির রেজিস্ট্রেশন বাতিল হয়। তবে কলেজ কর্তৃপক্ষ এর বিরুদ্ধে রিট করে। পরে পত্রিকায় অনুমোদন থাকার বিজ্ঞপ্তি দিয়ে গত সেশন পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করায় এই বিক্ষোভ চলছে। ব্যবসা বাণিজ্যের খবর। দরপতন অব্যাহত রয়েছে দেশের পুঁজি বাজারে, কমেছে লেনদেনের পরিমাণও। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া 346টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 76টির, কমেছে 144টির, আর অপরিবর্তিত ছিল 126টির দর। ডিএসইর প্রধান সূচক DSEX 27 পয়েন্ট কমে নেমে আসে 5475 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 694 কোটি 13 লাখ টাকা। সূচক কমেছে অপর স্টক এক্সচেঞ্জ CSE-তেও। লেনদেন হয়েছে 23 কোটি 53 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট। এ পর্যায়ে জানাবো খেলার খবর। টিকার উদ্বোধনও করলেন জাতীয় দলের দুই ওপেনার সৌম্য সরকার ও তামিম ইকবাল। এদিন তাদের সঙ্গে টিকা নিয়েছেন তাসকিন, মিরাজ ও প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো সহ জাতীয় দলের কোচিং স্টাফরা। টিকা নিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসও। বাকি ক্রিকেটাররা টিকা নেবেন 20 ফেব্রুয়ারি। তামিম ইকবাল জানান, টিকা নেয়াটা সবার জন্য জরুরি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানান এই ওপেনার। দেখুন পারভেজ খোকনের রিপোর্ট। নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগেই কুর্মিটোলা হাসপাতালে জাতীয় দলের ক্রিকেটারদের একাংশ। সস্ত্রীক আসেন সৌম্য ও তামিম। প্রথমেই নিবন্ধন করে টিকা নেন ওপেনার সৌম্য সরকার, এরপর আরেক ওপেনার তামিম ইকবাল। এদিন মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শেখ নাইম ও নাসুম আহমেদও টিকা নেন। এছাড়া প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো সহ জাতীয় দলের কোচিং স্টাফের সদস্যরাও টিকা নিয়েছেন। বিসিবি সভাপতি জানান, নিউজিল্যান্ড সফরের আগেই সবাইকে টিকা দেয়া হবে। নিউজিল্যান্ড সফরে যাচ্ছে এবং এখানে কোচিং স্টাফ সহ ফুল কোচিং স্টাফ বিদেশি সহ। বিদেশিদের নিয়ে একটা সমস্যা ছিল যে বিদেশিদের তো এনআইডি নাই, রেজিস্ট্রেশন করতে পারছিল না। এটা আমাদের সরকার স্পেশাল একটা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে, ওনারাও আজকে এদের সাথে নিতে পেরেছে। টিকাদান প্রক্রিয়া সুন্দর ও সুষ্ঠুভাবে চলায় রীতিমতো মুগ্ধ টাইগার ওপেনার। জনগণের জন্য টিকা ব্যবস্থা করে দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তামিম। এই পজিটিভনেসটা আমাদের সবাইকে শেয়ার করা উচিত যে এত সুন্দরভাবে জিনিসটা হচ্ছে। এটা জাস্ট বিকজ আজকে আমরা ন্যাশনাল টিমের প্লেয়াররা এসেছি দেখে যে
খুব স্মুথলি হয়ে গেছে তা না, আমার পরিবারের মানুষজন অনেকে নিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে এই জিনিসটা এত স্মুথলি করে দিচ্ছেন সবার জন্য, ওনাকেও ধন্যবাদ। নিউজিল্যান্ড সফরের আগে প্রথম ডোজ আর দ্বিতীয় ডোজ দেয়া হবে নিউজিল্যান্ড সিরিজ শেষে দেশে ফেরার পর। পারভেজ খোকন, 21 টেলিভিশন। শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। ভেজাল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর, সবার জন্য সুষম খাদ্য নিশ্চিতের আহ্বান। টিকা নিলেন বিভিন্ন দেশের কূটনীতিকরা, ব্যবস্থাপনায় সন্তোষ, ভ্যাকসিনের আওতায় আসবে সব বিদেশি। ভ্যাকসিন নিয়ে কোনো সমালোচনাই ধোপে টেকেনি, স্পট নিবন্ধন চালুর সিদ্ধান্ত নেই জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ধর্ষণের রিপোর্টে অসঙ্গতি, আদালতের ভৎসনা, দোষ স্বীকার করে ক্ষমা চাইলেন ব্রাহ্মণবাড়িয়ার এসপি সহ 12 জন। অসহযোগ আন্দোলনে অচল মিয়ানমার, আটক 5 শতাধিক, 6 জনপ্রিয় নাগরিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।